বাবা প্রায়শই বলতেন, একটু বাইরে ঘুরে আসলে তোমার মন ভালো লাগবে মা। তাই সেদিন যখন বাবার ঘনিষ্ঠ বন্ধু রয়েল কাকুর বাড়িতে যাওয়ার প্রস্তাব এলো, আমি এর আপত্তি করলাম না। আমিও ভাবছিলাম অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি। কাকিমা, রয়েল কাকুর স্ত্রী, নাকি বিশেষভাবে অনুরোধ করেছিলেন আমাকে নিয়ে যেতে। তাই কাকু নিজেই আমাকে বললেন, চলো মা, আমাদের বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসবি, তোমার কাকিমাও খুব খুশি হবে। এরপর কাকুর সঙ্গে আমরা তাদের বাড়িতে রওনা হলাম। কিন্তু সেই মুহূর্তে আমি বিন্দুমাত্র টের পাইনি যে আমার জীবনে এক বিশাল ঝড় অপেক্ষা করছে। আজ আমি তোমাদের সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার গল্পটাই শোনাতে চলেছি। চলো বন্ধুরা, আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। বাবা জানালেন তার শৈশবের বন্ধু রয়েল সাহেব আসছেন। আমাদের বাড়িতে খবরে বিশেষ কিছু ছিল না। একজন পুরনো বন্ধু আসছে দেখা করতে, কটা দিন থাকবেন, হয়তো কিছু জমিজমা সংক্রান্ত কাজও আছে। কিন্তু আমি বুঝতে পারিনি সেই এক কাকু নামক অতিথি আমাদের বাড়ি বাতাসটা এতটা ভারী করে তুলবে। দুপুর গড়িয়ে বিকেল হতেই আমাদের দরজায় গাড়ির শব্দ। রাজীব কাকু এসেছেন। গায়ের রং মাঝারি, চোখে চশমা, মুখে চিরাচরিত হাসি। বাবা তাকে দেখে চিৎকার করে উঠলেন, এই রাজীব, কত বছর পর! দুজনের আলিঙ্গনের মাঝে যেন অতীতার বর্তমান মিশে গেল। আমি একটু পেছনে দাঁড়িয়েছিলাম, আর কাকু হঠাৎ আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। চোখের কোণে এক অদ্ভুত ঝিলিক। তোর মেয়ে তো দেখতে একদম তার মায়ের মতো হয়েছে। কাকুর মুখে প্রশংসা, কিন্তু আমি যেন কোথাও একটু কেঁপে উঠলাম। কাকু প্রশংসা শুনে আমার যেন অস্বস্তি মনে হলো। বাবা বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই মা, উনি তো তোর কাকু। আমি মাথা নাড়লাম, কিন্তু কাকুর চোখ, কাকুর সে অদ্ভুত দৃষ্টিটা আমি ভুলতে পারছি না। কিছুক্ষণ পরে খাবার শেষ করে কাকু বললেন, আমি একটা হোটেলে উঠে যাই, বর্তদের বাড়িতে যেন ডিস্টার্ব না করি। শুনে বাবা যেন হেসে উড়িয়ে দিলেন, আমার বাড়ি থাকতে হোটেল ধরবি? তুই এখানেই থাকবি। কিন্তু আমি লক্ষ্য করলাম কাকুর কথার ভেতরে আর চোখের ভাষার মধ্যে একটা অমিল আছে। তিনি যেন চাইছেন আমাদের বাড়িতেই থাকতে, কিন্তু মুখে বলছেন উল্টো। সেই রাতে আমি জানালার পাশে গান শুনছিলাম। জানালায় একসময় ছায়া পড়ল। আমি ধীরে তাকালাম, কাকু দাঁড়িয়ে আছেন। আমি তোকে দেখছিলাম, ঠিক আছিস কিনা সেটা জানতে, কাকু বললেন। আমার মনে প্রশ্ন, একজন অতিথি এভাবে হঠাৎ হঠাৎ জানালার পাশে এসে দাঁড়াবেন কেন? তিনি কেন এমনটা করলেন? তখনও বুঝতে পারিনি। এই মানুষটা কেবল বাবার বন্ধু নন, বরং এক গভীর উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে আসছেন। তার আগমনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের ভেতর ঘটে যাবে কিছু অপ্রত্যাশিত ঘটনা, যা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দোল খাবে। ভিড় রাত, ঘরটা নিস্তব্ধ, শুধু দেয়ালের টিকটিক করছে ঘড়ির কাঁটা। আমি বিছানায় শুয়ে মোবাইলে কথা বলছিলাম আমার বন্ধু মিতুর সাথে। হঠাৎ একটা শব্দে চমকে উঠলাম, জানালার পাশে হালকা পায়ের আওয়াজ। আমি ধীরে উঠে গিয়ে পর্দা সরিয়ে দেখলাম এটা ছায়ামূর্তি সরে গেল। কিছু বুঝে ওঠার আগেই দরজায় ঠকঠক শব্দ। তুই ঠিক আছিস তো? কাকুর কণ্ঠ। আমি দ্বিধায় পড়ে গেলাম। একটা অস্বস্তি মনের মধ্যে বাসা বাঁধল, কিন্তু জোরে বললাম, হ্যাঁ কাকু, আমি ঠিক আছি। কাকু হাসলেন, ঘুম ভাঙিয়ে দিলাম বুঝি? আমি শুধু বললাম, না, ঠিক আছি। সে রাতে আর ঘুম আসেনি। কেন কাকু জানালার পাশে দাঁড়িয়েছিলেন? কেনই বা দরজায় এত রাতে নক করলেন? আমি একবার ভাবলাম বাবাকে বলি, কিন্তু নিজের সন্দেহকে নিজেই অবিশ্বাস করলাম। পরদিন সকালে মা রান্নাঘরে, বাবা বেরিয়েছেন জমি দেখতে। আমি একা ঘরে বসে লেখাপড়া করছিলাম, আর কাকুর কথা বারবার মনে পড়ছিল। তিনি কেন রাতে জানালার কাছে এসেছিলেন? তিনি কি সত্যি ব্যবসায়িক কাজে আসলেন, নাকি অন্য উদ্দেশ্য নিয়ে? আমি এসব ভাবছিলাম। নিজেকে বললাম হয়তো বেশি ভাবছি, কিন্তু মনের ভেতর কেমন এক চাপা উত্তেজনা, যেন কিছু শুরু হয়ে গেছে। বিকেলে বাবার ফোন বাজল। আমি তখন পাশেই বসেছিলাম। স্ক্রিনে ভেসে উঠল, রাজীব ভাই কলিং। কিন্তু বাবার পাশে তো কাকু বসেই ছিল। তাহলে এই কাকু আবার ফোন করছেন কেন? আমি বাবাকে বললাম, তোমার ফোনে রাজীব কাকুর নাম দেখাচ্ছে, কিন্তু উনি তো এখানে। বাবা ফোনটা হাতে নিয়ে একবার তাকালেন, তারপর কপাল কুঁচকে বললেন, এটা একটু আজব, হয়তো পুরনো সেভ নাম্বার থেকে কেউ কল করছে। কাকু তখন ফিসফিস করে বললেন, দেখো ভাই, ডবল সিম চালাই তো, হয়তো অন্য নাম্বার থেকে এসেছে। হাসিটা ছিল অস্বস্তিকরভাবে টেনে আনা। সেদিন রাতে আমি ঘরে ঢুকেই জানালাটা ভালো করে বন্ধ করলাম। এমন নয় যে প্রমাণ কিছু পেয়েছি, কিন্তু একটা সন্দেহ যেন ধীরে ধীরে জমে উঠছে। আমি জানি না কাকুর আসল উদ্দেশ্য কি। যতই দিন যাচ্ছে তার কথা বলার ধরন আমাকে ভাবিয়ে তুলছে। ভোরবেলা রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসছে। বাবা বারান্দায় বসে পেপার পড়ছিলেন, আর কাকু তার পাশে চুপচাপ বসেছিলেন, চোখে গম্ভীরতা, মুখে ক্লান্তির রেখা। হঠাৎ কাকু এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বললেন, শেফিক ভাই, একটা কথা বলি, আপত্তি করবেন না আশা করি? বাবা হাসমুখে বললেন, তুই এখনই আপত্তি শব্দটা বলিস তো? বল, কি বলবি? কাকু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার বৌদির খুব ইচ্ছে তোদের মেয়েটাকে একবার দেখার।
ফোনে তার কাছে তোর মেয়ের কথা এতবার বলেছি যে সে নিজে খুব জানতে চায় এই মেয়ে কেমন। ভাবতাম একদিন ওকে নিয়ে আসব। এখন যেহেতু আমি এখানে এসেছি, ভাবলাম তোদের মেয়েটা যদি কটা দিন আমাদের বাড়ি গিয়ে থাকে তাহলে ওর মনটাও ভালো হবে। অনেক সময় নিজের এলাকার বাইরে ঘুরে এলে মন হালকা হয়। আমি তখন ঘরের ভেতর থেকে শুনছিলাম। কথাটা হঠাৎ নিঃশব্দে থমকে গেলাম, যেন হাওয়া থেমে গেছে। যার পাশে বাবা কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর বললেন, মেয়েটা তো একটু লাজুক, তুই নিজেই তো দেখেছিস, তুই বলিস ওকে যদি রাজি হয় তবেই পাঠাবো। বাবার কথার পর কাকু আমাকে ডেকে আনলেন বারান্দায়। মা, আমার বৌদি তোকে দেখার জন্য মুখিয়ে আছে, কদিন নেলে মন্দ হয় নাকি বলিস? আমি মাথা নিচু করে বললাম, আমার পড়াশোনার চাপ আছে কাকু, তাছাড়া আমি বাইরে কোথাও যাই না। কাকু হালকা হাসলেন, আরে বাবা, এটা তো বেড়ানো, পরীক্ষা না, আর নিজের ঘড়ি তো তোদেরই মতো। তার হাসিটা যেন একটু বেশি টানা ছিল। আমার চোখে ভেসে উঠল আগের রাতগুলো, জানালার ছায়া, রাতের নখ, এসব মিলিয়ে প্রস্তাবটা যেন কেমন আরামদায়ক মনে হলো না। দুঃখের বিষয়, মা তখন নানা বাড়ি গিয়েছিলেন অসুস্থ খালার খবর নিতে, তাই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার লোক বলতে বাবাই। আমি চুপচাপ ছিলাম, মন চাইছিল না যেতে, কিন্তু প্রকাশ করিনি কিছু। বিকেলে বাবা আমাকে ডেকে বললেন, মা, তুই যদি রাজি থাকিস তবে এক কাজ কর, 2-1 দিন কাকুদের বাড়ি ঘুরে আয়। নতুন জায়গা, নতুন পরিবেশ, ভালোই লাগবে। আমি প্রশ্ন করলাম না, শুধু বললাম, দেখি বাবা, ভাববি। কিন্তু মনে হচ্ছিল ভাবনার থেকেও অনেক বেশি কিছু পেছনে ঘোরাফেরা করছে। 3 দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল। কাকু নিজে গাড়ি নিয়ে এসে আমাকে নিতে রাজি। আমি ভাবছি এই ভ্রমণটা কি সত্যি একটা সাধারণ বেড়ানো, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা আমি আন্দাজ করছি, কিন্তু নিশ্চিত নেই। সকালে ঘুম ভাঙতেই দেখি বাড়িতে হালকা ব্যস্ততা। বাবা আমাকে জাগিয়ে বললেন, তোর জন্য রয়েল ভাই নিজে গাড়ি নিয়ে এসেছে। তুই তো জানিস কাকুর স্ত্রীর দেখা করার খুব আগ্রহ, কটা দিন ঘুরে আয়, মনটাও ফুরফুরে হবে। আমি চুপ করে উঠে এলাম। জানালার বাইরে দাঁড়িয়েছিল একটা কালো গাড়ি, পাশে কাকু হাসি মুখে দাঁড়িয়ে। আমি বাইরের চেহারাটাই শুধু দেখলাম, কিন্তু ভেতরের মানুষটা আজও ধোঁয়াশা। গাড়িতে ওঠার সময় কাকু খুব যত্ন করে আমার ব্যাগটি তুলে নিলেন। তোর বাবাকে আমি কথা দিয়েছি মা, তুই যেন ভালোভাবে থাকতে পারিস, বললেন তিনি। গাড়ি চলতে শুরু করল, শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গ্রামের দিকে। জানালার পাশে বসে আমি শুধু ভাবছিলাম, কাকু এত আগ্রহ করে কেন নিজে এসেছিলেন আমাকে নিতে? তার স্ত্রীর দেখা করার ইচ্ছা কি এতটাই তাড়াহুড়ো ছিল? কাকু মাঝে মাঝে গল্প করছিলেন, নানা সময়কার বাবার সঙ্গে কাটানো কলেজ জীবনের, কিন্তু কথার মাঝে মাঝে এমন ভঙ্গি থাকত যেন কিছু আড়াল করার চেষ্টা করছে। 1.5 ঘন্টার যাত্রার পর আমরা পৌঁছলাম কাকুদের বাড়ি। বিশাল জায়গা জোড়া বাসার সামনে ফুলের বাগান। আমার চোখ পড়ে গেল এক বৃদ্ধ নারীর দিকে। তার মুখে ঠান্ডা অভিব্যক্তি, কিন্তু চোখে কিছু অস্পষ্ট ভাব। এই আমাদের বৌদি, তুই ওনার সঙ্গে কটা দিন থাকবি। আমার তো জমি কেনার কাজ আছে, তাই তোর সঙ্গে কথা বলার জন্য বৌদি বেশি থাকবে, কাকু বললেন। আমি ভদ্রমহিলার কাছে গিয়ে সালাম করলাম। উনি আমাকে দেখে হালকা হাসলেন, তবে অদ্ভুতভাবে কিছু না বলে চলে গেলেন ভেতরের ঘরের দিকে। বাড়িটা সাজানো গোছানো, কিন্তু একটা কেমন নিঃশব্দতা। চারপাশে কোথাও যেন প্রাণ নেই। দেয়ালে কিছু পুরনো পারিবারিক ছবি, যার কেউ যেন কখনো চোখে পড়েনি। আমাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো, ছোট কিন্তু পরিষ্কার। বিকেলে চা খেতে খেতে আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু, আপনার স্ত্রী তো তেমন কথা বললেন না, উনি কি আমাকে চেনেন? কাকু হাসলেন, আরে না মা, তোকে সামনে দেখে তো প্রথমবার, আর ও একটু চুপচাপ প্রকৃতির মানুষ, তুই দেখবি দিন কয়েক গেলে আপন হয়ে যাবে। কিন্তু আমার মনে প্রশ্ন ক্রমশ ঘনীভূত হচ্ছিল, তবে কেন কাকু এত আগ্রহ করে আমাকে নিয়ে এলেন? কেন তিনি প্রতিটা পদক্ষেপে ভাবে নিজে দেখছেন? উত্তর মেলেনি, শুধু চারপাশে বেড়ে যাচ্ছিল নিঃশব্দ অস্বস্তি। রাত নেমেছে কাকুদের বাড়িতে। ঘর অন্ধকার, শুধু জানালার পাশ দিয়ে চাঁদের আলো এসে বিছানার একপাশে পড়ছে। আমি বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসছিল না। মনের মধ্যে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করেই পেছনে উঠোন থেকে একটা হালকা শব্দ কানে এলো। আমি জানালার পাশ দিয়ে দেখলাম, কাকু নাকি অন্য কেউ বুঝতে পারিনি, তবে মন বলছিল কাকি হবে। পরদিন সকালে কাকুর স্ত্রী, যিনি এখনও পর্যন্ত খুব কম কথা বলেছেন, আচমকা আমাকে ডাকলেন। তোমার ঘরের জানালাটা যেন খোলা না রাখো, রাত্রে হাওয়া ভালো না আসে। তার গলায় কোনো স্পষ্ট দৃষ্টান্ত ছিল না, কিন্তু কথার মধ্যে কিছু ছিল, যেন ইঙ্গিত দিতে চাইলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার ঘরে কি কাল রাতে কিছু ঘটেছিল? উনি চুপ করে বললেন, এই বাড়িতে সব জানলা রাতে বন্ধ রাখাই ভালো, তাতে ঘুম হয় বেশি। ওনার চোখে কিছু একটা আভাস ছিল, কিন্তু সেটা ভয় না সতর্কতা বোঝা গেল না। সেদিন বিকেলবেলা ঘরে একা বসে পড়ছিলাম। খাটের পাশে একটা ছোট ড্রয়ারে চোখ পড়ল। কৌতূহলে খুলতেই দেখি একটা ছোট রেকর্ড রাখা, পুরনো ধরনের ব্যাটারি চালিত। আমি হঠাৎ করে ভুল করে বাটনে হাত ক্লিক করে ফেললাম, চালু হয়ে গেল।
তোর বাবার বন্ধু বলে সবকিছু অন্ধভাবে বিশ্বাস করিস না। শব্দটা শুনেই আমি স্থির হয়ে গেলাম। এই রেকর্ড কি কাকুর স্ত্রী নাকি কারোর পুরনো সতর্কবার্তা? পুরো রেকর্ড বাজানোর সাহস তখন পেলাম না, অজানা ভয় চেপে বসেছিল। রেকর্ডারের পাশে ছিল একটা পুরনো বই, বাঁধাই করা, তবে ভেতরে হাতে লেখা নোট পাতাগুলোতে ছিল কাকুর স্ত্রীর লেখা, হয়তো ডায়েরির মতো। একটা পৃষ্ঠায় লেখা, প্রতি বছরই এমন কেউ না কেউ তার বাড়িতে বেড়াতে আসে, কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। আমি বই বন্ধ করে এক নিঃশ্বাসে বসে গেলাম। সময় যেন স্থির হয়ে গেল। এটা কি কারোর কল্পনা, নাকি এ বাড়িতে আগেও এমন কিছু ঘটেছে? রাতে খাওয়ার পর কাকু বললেন, আগামীকাল সকালে আমি জমি কেনার কাজ সেরে ফিরব, তুমি আর বৌদি একটু বাড়ির সামনে ঘোরাফেরা করো। আমি কেবল মাথা নাড়লাম। মনে হচ্ছিল এখন আর শুধু সন্দেহ নয়, কিছু সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে। সকালের আলো